শুরু। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। সো তোমাদের বহুল প্রত্যাশিত যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ক্লাস দেন সো ফাইনালি শুরু হচ্ছে। আজকে হিসাব বিজ্ঞান ক্লাসের মাধ্যমে তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাস শুরু হতে যাচ্ছে। তা আমরা মূলত হচ্ছে এমনভাবে তোমাদেরকে পড়াবো যাতে করে বিগত সালের যে প্রশ্ন ছিল তোমাদের, বিশেষ করে 7 কলেজের, ওই প্রশ্নগুলা অ্যানালাইসিস করে এবং কোন টাইপের প্রশ্নগুলা তোমাদের সময় আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে বেস্ট কোশ্চেনগুলো আমরা সলভ করাবো। ঠিক আছে? তো আমাকে একটু শুরুতেই বলো সব কিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দেবো। আমি লিঙ্কগুলো একটু শেয়ার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর তোমরা যারা যুক্ত হয়েছো প্রত্যেকে আমাকে একটু জানাবে সব কিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে আমরা শুরু করব। আর প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, ঠিক আছে? যাতে করে সবাই ক্লাসটি করতে পারে। এবং সর্বশেষ অনেকেরই কিন্তু আশা ভরসা যে আমরা হচ্ছে শেষ যে একটা সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাবো, পাবলিকিয়ান হব। এখন দেখো, এটা কিন্তু তোমাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি। এটাও কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একসময় জগন্নাথ কলেজ ছিল, এবং এটা বর্তমানে কি বিশ্ববিদ্যালয়, এবং ঢাকার মধ্যে, ঠিক আছে, ডিমান্ড কিন্তু অনেক বেশি। সেমভাবেই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা, এই যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য অনেক যেই তোমাদের কাঙ্ক্ষিত তোমাদের একটা ছিল যে আমরা পাবলিকিয়ান হব, একটা লক্ষ্য ছিল, সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবে। এবং এটা কিন্তু ঢাকার মধ্যে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে অনেকের এই সুযোগ স্বপ্ন থাকে যে আমরা হচ্ছে ঢাকার মধ্যে পড়াশোনা করব, সেটা যদি হয় পাবলিক বিশ্ববিদ্যালয় তাহলে তো কোনো কথাই নাই। ঠিক আছে? তো প্রত্যেকেই হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে। আর আমরা হচ্ছে একদম প্রথম দিন বিশেষ করে বিগত সালে যে কোশ্চেন আসছে ওইগুলা অ্যানালাইসিস করব এবং তোমাদেরকে সবচেয়ে সহজভাবে টেকনিক দিয়ে শেখাবো, হাতে ধরে ধরে শেখাবো, যাতে করে শেষ সময় একদম সেরা একটি প্রিপারেশন নিয়ে তুমি হচ্ছে কী করতে পারো, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করতে পারো। এবং এই ক্লাসটি কিন্তু সাথে সাথে সেকেন্ড টাইমারদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা সেকেন্ড টাইমারদের জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই টাইপেরও কিছু কোশ্চেন থাকবে। আশা করি সবার জন্য হেল্পফুল হবে। তো প্রত্যেকে দ্রুত জয়েন হয়ে যাও ক্লাসে। আর এই ক্লাসের পিডিএফ পেতে হলে অবশ্যই কী করতে হবে, শেয়ার করতে হবে। ঠিক আছে? সবাই বন্ধুদেরকে শেয়ার করো এবং মেনশন করে দাও স্পেশালি, যাতে করে প্রত্যেকে ক্লাসটি করতে পারে। এবং তোমাদের যদি আমরা সর্বোচ্চ রেসপন্স পাই সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাস অবশ্যই কন্টিনিউ করব। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু না। তো আমি চাই হচ্ছে সর্বোচ্চ রেসপন্স করতে হবে এবং আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে পড়বো, বেসিকটা ক্লিয়ার রাখবো। এই বছর যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে তোমরা সবাই জানো এখানে কিন্তু বেসিক থেকে কোশ্চেন হয়েছে এবং অ্যানালাইসিসমূলক কোশ্চেন হয়েছে, মানে অ্যানালিটিক্যাল কোশ্চেন, যেগুলো তোমার বেসিক ক্লিয়ার না থাকলে কোনোভাবেই ভালো করা পসিবল না। ঠিক আছে? তো টেলিগ্রাম গ্রুপ অলরেডি লিঙ্ক দেওয়া হয়েছে, যারা যারা যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যাই। আর এখানে সব কিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো, সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছি? ওকে, শুনতে পেলে হচ্ছে লাইভটি শেয়ার করে দেবো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমি শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে। ওকে, ডান, শেয়ার ডান। তোমরা একটু শেয়ার করে দাও। পিডিএফটা যদি পেতে চাও তাহলে শেয়ার করে আমাদের এডুকেশন পেজে দিলেই হচ্ছে তোমরা কি করবে, এই পিডিএফটি পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে শুরু হচ্ছে। আমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করবো ব্যাপারটা এমন না, এখানে একদম চুলচেরা বিশ্লেষণ করে পড়বো এবং ট্রিক্স দিয়ে শিখবো। ঠিক আছে? একটা ম্যাথ কীভাবে তুমি শর্টকাট ট্রিক্সে 10 সেকেন্ড 5 সেকেন্ডে সলভ করতে পারবা, সো এই নিয়মগুলো হচ্ছে আমরা কী করবো, শেখাবো। শুরু করি আমরা ক্লাসটি। তার আগে আবারও বলতেছি তোমরা হচ্ছে দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভে যুক্ত করে দাও। ঠিক আছে? আর সবাই একটা করে শেয়ার করে রাখো। শেয়ার করে আমাদের পেজে স্ক্রিনশট দিলেই কিন্তু তোমাকে পিডিএফটা দিয়ে দিবে, আদারওয়াইজ কিন্তু তুমি পিডিএফ পাবে না। ওকে ওকে, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। প্রথমে যদি দেখি একটা প্রশ্ন, দেখো খুবই বেসিক থেকে আসছে এবং এই কোশ্চেনটা হচ্ছে তোমার কী থেকে আসছে বলো তো, সমাপনী দাখিলা থেকে। তোমরা যদি বিগত কয়েক বছরের কোশ্চেন দেখো, দেখবা যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে বা আগে 7 কলেজ ছিল, এখানে ডিও থেকে প্রশ্ন হুবহু রিপিট হয়েছে। তা আমি চাই, মানে আমি এটা বলবো না যে হুবহু রিপিট হবে, হুবহু রিপিট যদি নাও হয় তারপর তুমি কোশ্চেন সলভ করতে পারবে এবং স্ট্রাকচার কিন্তু সেম থাকবে, স্ট্রাকচারটা সেম থাকবে। ঠিক আছে? তার মানে আমরা যতটুকু পড়বো খুব ভালো করে পড়বো, বুঝে বুঝে পড়বো, যেই কোশ্চেনটা সলভ করবো বুঝে বুঝে সলভ করবো, তাহলে ইনশাল্লাহ কোশ্চেন যেভাবে হোক আমাদেরকে আটকাতে পারবে না। এবং আমাদের যে স্বপ্ন শেষে পাবলিকিয়ান হওয়ার শেষ সুযোগটি, এই সুযোগটা আমরা অবশ্যই প্রত্যেকে কাজে লাগাবো। ঠিক আছে? এবং বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার মধ্যে সবার এই স্বপ্ন আছে, শেষ সুযোগটা অবশ্যই কাজে লাগাও। আর আমরা তোমাদের
এই জার্নিতে একদম সর্বোচ্চ পরিমাণ হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রথমে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এই কোশ্চেনটা খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এই সমাপনী দাখিলা থেকে একটা প্রশ্ন তোমাদের কমন থাকবেই। 3 স্টার দিতে পারো যে সমাপনী দাখিলা থেকে তোমাদের কোশ্চেন কমন থাকবেই, 100% শিওর থাকো। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসবেই, এবং এই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো আর যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এটা যতটুকু এক্সচেঞ্জ করে দেখ, যতটুকুই পরিবর্তন করে দেখ, তোমাকে আটকাতে পারবে কেউ পারবে না। আর তুমি যদি বুঝে বুঝে না পড়ো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি ধরা খাবে। তুমি যদি চাও যে হ্যাঁ আমি ডিরেক্টলি কমন পাবো, ডিরেক্টলি মুখস্থ করছি, তাহলে ধরা খাবে। সো যতটুকু পড়বা বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। ওকে ওকে, সো আমরা অনেকেই যুক্ত হয়েছে অলরেডি ক্লাসে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর আবার আপনার ক্লাস। সো সাবার রহমান আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্ট ছিল, তাই না? ওকে, তো যেটা বলছিলাম, মেইন কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে হবে। তাহলে কি ভাইয়া, সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাব বন্ধ করে দেওয়া। তাহলে দেখো আমরা একটা নাম কি শিখবো? নামিক হিসাব বন্ধ করে দেওয়া একটা নাম শিখবো। একটা শিখলে হবে? একটা শিখলে হবে? কখনোই হবে না। পরীক্ষার হলে গিয়ে অনেকটা চলে আসতে পারে। এই জন্য বিকল্প নাম মাস্ট মনে রাখবা। হিসাব বিজ্ঞান ভালো করতে হলে তুমি জাস্ট বিকল্প নামগুলো মনে রাখবা। বিকল্প নামে তোমার বস হতে হবে সহজ ভাষায়। ঠিক আছে, বিকল্প নামে বস হতে হবে। তাহলে নামিক, এই নামিকের আরেকটা নাম হচ্ছে অস্থায়ী, এবং এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব। তাহলে অস্থায়ী, নামিক এবং অবাস্তব, এই হিসাবগুলোর জের বন্ধ করে দেওয়া হচ্ছে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। বন্ধ করে দেওয়া বা শূন্য করা, বন্ধ করে দেওয়া বা শূন্য করা হচ্ছে কি নামিক হিসাব, অস্থায়ী হিসাব, অবাস্তব হিসাবের জের শূন্য করে দেওয়া, ক্লোজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে কি সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এই যে নামিক, অস্থায়ী, অবাস্তব হিসাবগুলোর জের যে শূন্য করতেছে, বন্ধ করতেছে, ক্লোজ করতেছে, তাহলে এই হিসাব কোনগুলা? এই নামিক হিসাব আবার কোনগুলা? তো নামিক হিসাবগুলো হচ্ছে পৃথিবীতে যত আয় আছে, তার মানে সকল প্রকার আয়, পৃথিবীতে সকল প্রকার ব্যয়, উত্তোলন এবং লভ্যাংশ, এইগুলো হচ্ছে নামিক হিসাব। এই যে হিসাবগুলো দেখতে পাচ্ছ, এই হিসাবগুলোর জের বন্ধ করে দিব। আয় বিপরীত আয়, ব্যয় বিপরীত ব্যয়, ঠিক আছে? এই বিপরীত ব্যয়গুলোকে এখানেও আসবে। তার মানে এই হিসাবগুলোর জের ক্লোজ করে দেওয়া, বন্ধ করে দেওয়াই হচ্ছে কি তোমার এই সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য। আমরা এখানে যদিও চাইছি যে বন্ধ করে দেওয়া হয় কোনটা, কিন্তু আমরা ডিটেলস শিখে ফেললাম যাতে করে কোশ্চেন আসলে আমরা ইজিলি আনসার করতে পারি। তাহলে কোন হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হবে? এখানে ক্রয় ফেরত, এটাকে একটা বিপরীত ব্যয়। ক্রয় ফেরত এটা কি একটা বিপরীত ব্যয়, তার মানে এটা একটা নামিক হিসাব। তাহলে এই হিসাবটা কি আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করব। অনুপার্জিত, এটা একটা দায়, তাহলে এটা কি বন্ধ হবে? হবে না। এটা হচ্ছে বাস্তব হিসাব, এটা কি বন্ধ হবে? হবে না। বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব, পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ। এই যে তুমি যদি এভাবে বুঝে বুঝে পড়তে পারো, যদি এটা থিওরি থেকে আসছে, কুরিন সঞ্চিত, এটা একটা বিপরীত সম্পদ। এভাবে প্রত্যেকটা অপশন যদি অ্যানালাইসিস করে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম ফেস করতে হবে না। স্বপ্ন যে পাবলিকান হব, সেই সুযোগটা তুমি কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, পারবে ইনশাল্লাহ। তো আশা করি এটা সবাই বুঝতে পারছি। এখানে যদি আরেকটা প্রশ্ন আসে যে সমাপনী দাখিলায় দেওয়া হয় হিসাব বিজ্ঞানে কোন ধারণা অনুসারে, আমরা কি পারবো? যদি একটা প্রশ্ন আসে সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাব বিজ্ঞানে কোন ধারণা অনুসারে, তাহলে কি পারবো কিনা? সমাপনী দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুসারে, এটা কি পারবো কিনা বলো? সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাব বিজ্ঞানে কোন ধারণা অনুসারে যদি প্রশ্ন আসে, এটা হবে হিসাবকাল, সময়কাল অথবা কালীনকাল। এই যে বিকল্প নাম আমরা একটা শিখছি, মনে করো শিখছি সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে, সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে, সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুসারে। পরীক্ষার হলে গিয়ে দেখছো অপশনে হিসাবকাল নাই, তখন হচ্ছে ভাববা আল্লাহ এটা কই দিকে আসলো, এটা তো আমি কখনো পড়ি নাই। সেই জন্য বিকল্প নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সমাপনী দাখিলার, এটা আশা করি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এবার আমরা একটা প্রশ্ন সলভ করব, এবং এই কোশ্চেনটা সবার কাছেই একটু হলেও পরিচিত মনে হবে আমি যতটুকু জানি, কারণ এটা ঢাবির একটা প্রশ্ন ছিল। এই কোশ্চেনটা লাস্ট ইয়ারে 7 কলেজে, মানে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, তো এই জন্য তোমার অবশ্যই কোশ্চেন এমনভাবে পড়তে হবে যে আমরা 7 কলেজেরগুলোও পড়বো, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ঢাবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও পড়বো। এই দুইটা যখন তুমি পড়বা, তখন কিন্তু ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, এবং কমন না পেলেও তোমরা কিন্তু সলভ করতে পারবা। সো আমার ক্লাসে আমি একদম কী করবো, চুলচেরা বিশ্লেষণ করব, যেখানে শর্টকাট ট্রিক্সে অ্যাপ্লাই করা যায়। যেই ম্যাথগুলো আমরা 1 মিনিট 2 মিনিটে সলভ করি, সেটা আমি 10 সেকেন্ডে সলভ করে দেখাবো। ঠিক আছে, তুমি পারবে না কেন? প্রত্যেকটা হিসাবে এখানে টার্মের বিকল্প নামগুলো তোমাদের হচ্ছে লিখে দিব, বুঝাই দিব, তাহলে কেন পারবে না? তো এই জন্য অবশ্যই আমরা ক্লাসগুলো করব, বন্ধুদেরকে নিয়ে করব। তোমার যে শেষ সুযোগটা,
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়বো, হ্যাঁ পাবলিকিয়ান হবো ঢাকার মধ্যে, কিন্তু এটা এই সুযোগটি কেউ হাতছাড়া করো না, তোমাদের জন্য কিন্তু একদম গোল্ডেন একটা অপরচুনিটি। তো যারা যারা ক্লাসে যুক্ত হয়েছে এখনও লাইভটি শেয়ার করে নেয়, সবাই একটু লাইভটি শেয়ার করে দাও। আর যারা এখনও রিয়াকশন দেয় না, অ্যাটলিস্ট কমার্সের পোলাপান এত হিসাব নিকাশ করি, এত কিছু জানি, কিন্তু এখানে আসলে কী করি, কিপটামি করি। সো একটা রিয়েক্ট দিয়ে দাও, হ্যাঁ, আর লাইভটি শেয়ার করে দাও। শেয়ার করে আমাদের পেজে দিলে কিন্তু তুমি হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে। তামান্না, তাবাসসুম বা যারা যারা যুক্ত হয়েছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, উক্ত হিসাবকালে ব্যবসার পরিচালন খরচ কত। তার মানে এবার আমরা পরিচালন খরচ বের করব। তো আমি এখানে 3 স্টেপের সূত্র শিখাইছি, মনে রাখবা। হিসাব বিজ্ঞানের কোনো সূত্র তোমার মুখস্থ করা লাগবে না। যদি তুমি সূত্র মুখস্থ করতে যাও তাহলে তুমি ধরা খাবে, এটা 100% শিওর থাকো। সূত্র মুখস্থ করা যাবে না, ঠিক আছে, সূত্র মুখস্থ করা যাবে না। সিকোয়েন্স মনে রাখতে হবে। সিকোয়েন্স মনে রাখতে হলে তুমি ইজিলি কী করতে পারো, এগুলো অ্যাপ্লাই করতে পারবা। তো বলছে উক্ত হিসাবকালে ব্যবসার পরিচালন খরচ কত। পরিচালন খরচ, তো দেখো এখানে দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, বিক্রয় দেওয়া আছে কত, 7,80,000 টাকা। এখন চাইছে পরিচালন খরচ, আমাদের দেওয়া আছে কি কি, মোট লাভের হার। মোট লাভের হার কত আছে, 40%। নিট লাভের হার কত আছে, 25%। তা আমি 3 নম্বর স্টেপে একটা সূত্র শিখেছিলাম তোমাদের, যে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট লাভ। তাহলে মোট লাভ থেকে যদি আমি নিট লাভ বাদ দিই তাহলে কী পাবো, পরিচালন ব্যয়। মোট লাভ 40%, এটা থেকে এই যে দেখো মোট লাভের হার নিট লাভের হার 25, তার মানে 40% থেকে 25% বাদ দিলে এই যে 15%, এটা আমার পরিচালন খরচ। তার মানে পরিচালন খরচের আমি আগে কি করলাম, আগে হচ্ছে পার্সেন্টেজ বের করে ফেললাম। এবার এই বিক্রয়ের যদি 15% আমি বের করি তাহলে কত হয় দেখো, আমরা হাতে বের করবো। ধরো 78,000 টাকা 10%, তো অর্ধেক 5%, অর্ধেকে কত হবে, 39,000 টাকা। তাহলে কত হয় দেখো, এখানে 3টা শূন্য, 58 17, তার মানে 117। তাহলে এই যে 117, 15%-এর টাকা পরিচালন ব্যয় আমরা টাকায় কনভার্ট করে ফেললাম পার্সেন্টেজ থেকে। বুঝতে পারছি কিনা? তো এই যে দেখো, এই প্রশ্নটা ডিউ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রিপিট হয়েছে, মানে 7 কলেজ রিপিট হয়েছে। তো আমাদের সময় হোক, এটা যদি চেঞ্জও করে দেয়, পরিচালনের ব্যয়ের জায়গায় চাইতে পারে নিট লাভ বা মোট লাভ, তখন কি আমরা আনসার করতে পারবো না? যদি এটাও বলে, পারবো কিনা বলো? এই 7 কলেজ এখন আর কিন্তু 7 কলেজ নাই, এখন কিন্তু তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তার মানে এখন আর 7 কলেজ বলবে না, ঠিক আছে। আর তোমরাই কিন্তু ফার্স্ট পরীক্ষা দিয়ে হচ্ছে পাবলিকিয়ান হবে বা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। সেকেন্ড টাইম আমাদের লাস্ট অপশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়া। তামান্না, তাবাসসুম, এত গোল্ডেন একটা অপরচুনিটি। আর এই ক্লাসগুলো কিন্তু আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য নিচ্ছি, পাশাপাশি যাদের টার্গেট সেকেন্ড টাইম দিব আমরা, হ্যাঁ 25 ব্যাচের আছি, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো। ওকে, সো আমাকে একটু বলি আমরা সবাই ভাইয়া পুরা, সো এটা ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারছি কিনা। তো দেখো এই যে ট্রিক্সগুলো তুমি যদি মনে রাখতে পারো বা সূত্রগুলো যদি হচ্ছে এভাবে মনে রাখতে পারো যে কখন কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব, আমি কোশ্চেন দেখব, কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে এটার উপর বেস করে আমি বের করে ফেলবো, তাহলে কিন্তু তোমার জন্য অনেকটা ইজি হবে। আর মুখস্থ করতে গেলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে ডিরেক্টলি কখন পরে তখন হচ্ছে কান্নাকাটি করবা যে আল্লাহ কী হলো, আমি তো এটা প্র্যাকটিস করি নাই, এটা তো কখনো আমি বইতেই পাই না, এটা কোথা থেকে আসলো, এটা তোমাদের মনে হতে পারে। তো এটা সবাই আনসার করতে পারছি কিনা, এটা সবার ক্লিয়ার? সবাই আমরা এখানে আসছি শেখার জন্য, ভুল হোক কিন্তু সবাই চেষ্টা করবা। তুমি ভাই 2বার 3বার 4বার যতবার ইচ্ছা আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। কিন্তু A to Z কনসেপ্ট ক্লিয়ার করে দেন হচ্ছে আমাদের যেতে হবে। ইশকে নুরি ক্লিয়ার, নুরু মোল্লা ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়াপুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। আমরা কিন্তু সবাই পারতেছি আলহামদুলিল্লাহ। এই কোশ্চেনটা দেখো খুবই সহজ কোশ্চেন, এবং আমি বিশ্বাস করি এই মুনাফার হার থেকে একটা প্রশ্ন আসবে আসবে আসবে, 100% শিওর থাকো মুনাফার হার থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে। 3 স্টার দাও, এখানে মুনাফার হার থেকে কোশ্চেন আসবেই। আচ্ছা, আমাদের টেলিগ্রাম গ্রুপে সব ধরনের আপডেট দেওয়া হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে সকল ধরনের আপডেট দেওয়া হচ্ছে। যারা যুক্ত হয়নি গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যারা এখনও যুক্ত হয়নি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, এটা সব একটু আনসার করে ট্রাই করি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তোমার মুনাফার হার থেকে যে কোনো প্রশ্ন আসুক, একটা সিঙ্গেল প্রশ্ন তোমার মুখস্থ করা লাগবে না, সূত্র মুখস্থ করা লাগবে না। যেমন
মনে করো ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে মুনাফার হার কার উপরে? ক্রয় মূল্যের উপর, তার মানে উপরে মুনাফার হার, উপরে মুনাফার পরিমাণ, আর নিচে হচ্ছে কি, যেহেতু ক্রয় মূল্য বলছে তার মানে নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু ভাইয়া 100। সূত্র কি মুখস্থ করা লাগবে? বলো লাগবে কি না? কখনোই লাগবে না, জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে মুনাফার হার, তার মানে উপরে মুনাফার, নিচে কি ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো মুনাফা কত আছে ভাইয়া? মুনাফা আছে এই যে দেখো 6000 টাকা। মুনাফা কত? 6000 টাকা। তাহলে মুনাফাটা আমি লিখে ফেললাম 6000 টাকা। এবার লাগবে কি আমার? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি ডিরেক্টলি দেওয়া আছে? দেখো দেওয়া নাই, তার মানে কি ভয় পেলে হবে? হবে না। তাহলে কি করতে হবে? এই যে 30,000 টাকা বিক্রয় মূল্য, আমরা জানি বিক্রয় মূল্য থেকে যদি আমি মুনাফাটা বাদ দিয়ে দেই, এই বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে কী পাবো? এই যে ক্রয় মূল্য পাবো বা ব্যয় পাবো, যেহেতু ফেরত বা অন্যান্য কোনো খরচ টরচ নাই, তাহলে এটাই আমার ক্রয় মূল্য। পেয়ে গেলাম 24,000 টাকা। যেহেতু শতকরা হার, তার মানে 100 দ্বারা গুণ করতে হবে। 6 একে 6, 4 6 কত? 24, 4 দ্বারা ভাগ করলে 4 25 100, তার মানে এই যে 25% মুনাফার হার। কত পার্সেন্ট? 25%। এখন এই প্রশ্নটায় আমি একটু চেঞ্জ করে দিই, দেখি কে আনসার করতে পারি। এই প্রশ্নটা আমি একটু চেঞ্জ করে দিব, দেখি কে আনসার করতে পারি। এই প্রশ্নটা আমি হচ্ছে চেঞ্জ করে দিব, দেখি কে আনসার করতে পারি। ওকে, সো এটা তাহলে 25%, এটা সবাই বুঝতে পারছি। এটা তাহলে 25%, এতটুকু ক্লিয়ার সবার? এটা তাহলে 25%, এটা সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার আমি তোমাদেরকে এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। মনে করো এখানে আমাদের বিক্রয়ের পরিমাণ আছে 56,000 টাকা। ওকে, বিক্রয়ের পরিমাণ 56,000 টাকা এবং মুনাফা আছে মনে করো 8,000। তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে বলো তো? তার মানে এই যে নতুন প্রশ্নটা আবার বলতেছি, বিক্রয় মূল্য আছে 56 আর মুনাফা আছে 8,000। বিক্রয় মূল্য 56,000, মুনাফা 8,000। তাহলে তোমার ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এটা আনসার করো। আরও হলো বাকি যারা আছে ইস্কেনরি, এটা আনসার করো দেখি। এবার আমরা হচ্ছে কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম। এবার বিক্রয়ের পরিমাণ দিলাম 56,000 টাকা এবং মুনাফা দিলাম 8,000 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এটা বের করো। এটা বের করতে পারলে আমি তোমাদেরকে হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা বের করতে দিব। দেখি এটা পারো কিনা। এতটুকু ক্লিয়ার করে ফেলতে পারলে ইনশাল্লাহ তোমরা এই মুনাফার হার থেকে কোশ্চেন আসলে ইজিলি আনসার করতে পারবে। তোমরা তখন ইজিলি কী করতে পারবে? আনসার করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা সবাই একটু বের করি। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে? এটা একটু বের করো। এটা সবাই একটু ট্রাই করো। এটা তোমরা হচ্ছে সলভ করবে, এই জন্য আমি ওয়েট করতেছি, তারপর আমি ব্যাখ্যা করে দেবো, সমস্যা নাই। এটা সবাই একটু আনসার করো, আমরা দ্রুত সামনের দিকে আগাবো। তোদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ডান। এটা যুক্ত হয়ে যাও, এই টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা দেওয়া হয়েছে, এখানে যারা যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, তার মানে ভাইয়া এবার আমাদের সেম দেখো, এবার হচ্ছে মুনাফার পরিমাণ করছে 8,000 এবং আমাদের বিক্রয় মূল্য আছে 56। তাহলে আমার লাগবে কি? ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য থেকে যখন আমি এই 8,000 টাকা মুনাফা বাদ দিব, বাদ দিলে দেখো কত আসে? 48,000 টাকা। এই 48,000 টাকা কি? তাহলে এই 48,000 টাকা হচ্ছে তোমার এখানে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 8 একে 8, 8 দ্বারা ভাগ করলে 6 48, 6 দ্বারা ভাগ করলে কত হয়? 16.67%। তার মানে এই 16.67% কত হইল? 16.67%। হ্যাভ ইউ গট ইট অর নট? তো মুনাফার হার থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ আমরা ইজিলি আনসার করতে পারবো, পারবো না? মুনাফার হার থেকে কোশ্চেন আসলে পারবো কিনা বলো? তার মানে জাস্ট হচ্ছে তুমি এই কাজটা করবা যে উপরে মুনাফা, নিচে যার উপরে বলবে সে, উপরে মুনাফা, নিচে যার উপরে বলবে নিচে সে।
ঠিক আছে, উপরে মুনাফা নিচে যার উপরে বলবে সে হবে, দ্যাটস ইট, এতটুকুই। এখন যদি বলতো বিক্রয় মূল্যের উপরে মুনাফার, তাহলে উপরে মুনাফা নিচে বিক্রয় মূল্য। যদি বলতো যে শুধু মুনাফার হার, তাহলে সবসময় বিক্রয় মূল্যের উপরে, মনে রাখবা। যদি শুধু মুনাফার হার বের করতে বলে, তাহলে অলওয়েজ বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা বের করতে হবে। ঠিক আছে, হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ যারা যারা আনসার করছে। ওকে, এবার দেখো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস, যাদের স্বপ্ন আছে যে আমি হচ্ছে বিউপিতে পড়বো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো, রাজশাহীতে পড়বো, ঠিক আছে, যাদের স্বপ্ন পাবলিকান হওয়ার, সো তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস, আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে পেইড ব্যাসের, এবং সামনে ওরিয়েন্টেশন আছে। সো দেখো এখানে কী কী পাচ্ছ আমাদের এই কোর্সে। বাংলায় 30টি লাইভ ক্লাস, ইংরেজিতে, হিসাব বিজ্ঞানে 25টি, ম্যানেজমেন্টে 20টি, এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, এটা তুমি অন্য কোথাও পাবে না, সেটা হচ্ছে এই কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু আমাদের বাকি পরবর্তী যে কোর্সগুলো আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিউপির জন্য, রাজশাহীর জন্য এবং গুচ্ছের জন্য, এই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। তোমরা কিন্তু হচ্ছে আমাদের এক্সাম ব্যাস ফ্রিতে পাবে, রিভিশন প্ল্যান থাকবে, দেশসেরা টিচারদের নিয়ে হচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস। এবং এখানে যে টিচাররা পড়াবেন, বিশেষ করে দেখো আমাদের ইংরেজির জন্য কয়জন, 3জন 4জন টিচার, বাংলার জন্য সুফিয়ান ভাই, স্বর্ণ আছে, ঠিক আছে, হিসাব বিজ্ঞানের জন্য আমি আসি, তোমাদের শিমুল ভাইয়া আছে। তার মানে বুঝতেই পারছো যে তোমরা কী পেতে যাচ্ছ, ঠিক আছে। এবং আমরা একমাত্র যে তোমাদেরকে একদম শেষ পর্যন্ত সার্ভিস দিব। ওকে, একদম গুচ্ছের আগ পর্যন্ত 7 মাস 8 মাস যতদিন পর্যন্ত তুমি পাবলিকার হতে না পারবে, আমরা কিন্তু তোমাদের সার্ভিস দিয়ে যাব, ঠিক আছে। সো এখন কিন্তু ডিসকাউন্টে 3999 টাকায় ভর্তি চলছে, দ্রুত ভর্তি হয়ে যাও, এই সুযোগটা সবসময় পাবে না। এবং এডুকেশন সবসময় এক্সেপশনাল, যেমন আমরা এখানে কিন্তু হচ্ছে কোর্স ফি বেশি নেওয়ার রিজন একটাই, কারণ আমরা সার্ভিস দেই একদম কি বলবো কোয়ালিটিফুল, ঠিক আছে। এবং এই যেই আমরা যেটা বলি বা যে পরিমাণ ক্লাস দেই এখানে লেখা আছে, তার চাইতে অনেক বেশি ক্লাস দেয় কিন্তু, বা তোমার যতটুকু এক্সপেকটেশন থাকবে তার থেকে বেশি পাবে। এবং তুমি যদি ভর্তি হও বা আমাদের আগের যে শিক্ষার্থীরা আছে তাদের কিন্তু তোমরা কাছ থেকে পরামর্শ নিতে পারো, জানতে পারবা। তো বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিলে কিন্তু জেনে ভর্তি হতে পারবে। সো দ্রুত অফারটি যদি পেতে চাও, ডিসকাউন্ট পেতে চাও, তাহলে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এবার আমরা দেখব যে বিক্রিত পণ্যের ব্যয় এবং হচ্ছে মুনাফা, এটা গত বছরের কোশ্চেন 25-26 প্রশ্ন, সরি 24-25 প্রশ্ন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের 24-25 প্রশ্ন ডিসিওর, যে কত বেসিক থেকে আসছে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় মুনাফা কী পরিমাণ বেসিক থেকে আসছে, যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করলে আমরা কী পাবো, আমরা পাবো কী বলো তো, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পাবো বিক্রয়। কী পরিমাণ বেসিক থেকে কোশ্চেন আসে, বুঝতে পারছো, কেন ইমাজিন, তার মানে এই বেসিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। ওকে, সেটা নিয়ে আর আলোচনা করলাম না, আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখো এখানে কি বলছে, এখানে বলছে কোনটি অস্পর্শনীয় সম্পদ। তিনটা টার্ম মনে করো, ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। এই ভুয়া সম্পদের আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। তারপর মনে করো অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। তারপর মনে করো কি আছে, ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, এবং সর্বশেষ আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্ম থেকে 100% শিওর থাকো, তুমি 3 স্টার দাও, এখান থেকে 2টা কোশ্চেন থাকবেই, 2টা এমসিকিউ আসবেই, এবং 2টা না আসলে একটা আসবেই, এটা মাস্ট, একটা কমন থাকবেই থাকবে, 100% শিওর থাকো, এখান থেকে একটা প্রশ্ন 100% কমন থাকবে, ঠিক আছে, 100% কমন থাকবে। এখন আমরা এই তিনটা টার্ম একসাথে ক্লিয়ার করব, গোলাই ফেলি। দেখো অস্পর্শনীয় সম্পদ যেহেতু এখানে চাইছে, আমরা এটাই সবার আগে লিখব যে অস্পর্শনীয় সম্পদ কোনটা। তো অস্পর্শনীয় সম্পদ অথবা ইনটেনজিবল অ্যাসেট, কি অস্পর্শনীয় সম্পদ অথবা ইনটেনজিবল অ্যাসেট কোনটা, যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, ঠিক আছে। তার মানে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, সেটাই হচ্ছে আমার অস্পর্শনীয় সম্পদ। সেটা কি বলতো, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। তাহলে অস্পর্শনীয় সম্পদ কোনগুলা, যেমন ধরো সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, লেখসত্ত্ব, বুকসত্ত্ব, এইগুলো হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ। তাহলে অস্পর্শনীয় সম্পদ কোনটা, যে সম্পদটা আমি ধরতে পারতেছি না, ছুঁতে পারতেছি না, স্পর্শ করতে পারতেছি না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে। এক্সাম্পল সহকারে মুখস্থ করে ফেলবা, যেমন সুনাম, প্যাটেন্ট,
ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, লেখসত্ব, বুকসত্ব, কপিরাইট, এইগুলো হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ। এইগুলো হচ্ছে কি তোমাদের অস্পর্শনীয় সম্পদ। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ, বুঝতে পারছি? সো এবার আমরা চলে যাব ভুয়া সম্পদে। ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, মিথ্যা সম্পদ, অলীক সম্পদ, এই দুইটার মধ্যে আমাদের ঝামেলা লেগে যায়। আমরা মনে করি যে দুইটা সেম, একই জিনিস। তাহলে ভুয়া সম্পদ বা মিথ্যা সম্পদ বা কাল্পনিক সম্পদ কোনটা? যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্বই নাই ভাই, সেটা ভুয়া সম্পদ। যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার ভাট্টা বা শেয়ার অবহার, ঋণপত্রের ভাট্টা, বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, গবেষণা ব্যয়, ঠিক আছে, বড় ধরনের বিজ্ঞাপন, বড় ধরনের ক্ষতি, এইগুলো হচ্ছে তোমার ভুয়া সম্পদ। তার মানে এই দুইটা টার্ম একসাথে লিখবা, একসাথে এক্সাম্পল সহকারে লিখবে। এখান থেকে একটা কোশ্চেন মাস্ট কমন থাকবে। সর্বশেষ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা? যে ভাই এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বা আয়ুষ্কাল একাধিক বছর গিয়ে পরিশোধিত দিতে হবে, একাধিক বছর গিয়ে বলা হতে থাকবে। তাহলে এটা হচ্ছে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পারছি। এই তিনটা টার্ম তোমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। এই তিনটা টার্ম থেকে তোমাদের কোশ্চেন কমন থাকবে 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 100% শিওর থাকো, কোশ্চেন কমন থাকবে। সো সবাই হচ্ছে খুব ভালো করে একসাথে এগুলো লিখে ফেলবা, তাহলে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ক্রেডিট ধারা কোনটি বোঝায় বা ক্রেডিট ধারা কোনটা বৃদ্ধি পায়? সো এবার আমরা এটা সলভ করব। তো দেখো ক্রেডিট পাস, এগুলো সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কিন্তু খুবই বেসিক থেকে আছে, তাই না? তো আমরা দুইটা টার্ম শিখছিলাম, যেমন সব, হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো কিছু আসলেই ডেবিট। যেমন ধরো উত্তোলন, বতে হচ্ছে কি ব্যয় বা খরচ, আর শত হচ্ছে কি সম্পদ। এই যে তিনটা, এই তিনটা অলওয়েজ ডেবিট, তাই না? আমরা বলি যে হিসাব বিজ্ঞানে কোনো কিছু আসলেই ডেবিট, তাহলে বউ তো বিয়ে করে নিয়ে আসি আমরা, তাই না? নর্মালি হচ্ছে দেখবা যে মেয়ের বাসা থেকে আমরা বিয়ে করে কি করি, ছেলের বাসায় নিয়ে আসা হয় বউকে, মেয়েকে, তাই তো? তাহলে সবটা মনে রাখবে এটা অলওয়েজ ডেবিট, যেহেতু এটার স্বাভাবিক জেটটা ডেবিট, তাই না? যেহেতু এটা স্বাভাবিক জেটটা ডেবিট ভাইয়া, তার মানে স্বাভাবিক জেট যেহেতু ডেবিট, তাহলে এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর হ্রাস পালে কী হবে? ক্রেডিট। যেহেতু স্বাভাবিক জেট ডেবিট, তার মানে এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর হ্রাস পালে কী হবে? ক্রেডিট হবে। যেহেতু স্বাভাবিক যে ডেবিট, তার মানে বৃদ্ধি পাইলে ডেবিট, আর হ্রাস পাইলে কী হবে? হ্রাস পাইলে ক্রেডিট হবে। সো গট ইট ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছি কি না? বুঝতে পারছি। আর আরেকটা ছিল আদম, আয় দায় মালিকানার সাথে, এই তিনটা অলওয়েজ ক্রেডিট। তার মানে জের যেহেতু ক্রেডিট, স্বাভাবিক জের যেহেতু ক্রেডিট, তার মানে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে হচ্ছে ডেবিট, ঠিক আছে? তো এবার আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা হতে পারে। তো দেখো বলছে ক্রেডিট ধারা কোনটি বোঝায়? সম্পদ, দায়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে আবার ডেবিট হবে না। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পাইলে কি? ক্রেডিট। তাহলে এটা হবে সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট, দায় বৃদ্ধি পাইলে কি? ক্রেডিট। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইটাই কি? ক্রেডিট। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই ক্রেডিট, ঠিক আছে? তারপর দেখো সম্পদ ও দায় বৃদ্ধি, সম্পদ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, তাহলে এটা হবে না। সম্পদ বৃদ্ধি, ডেবিট, দায় হ্রাস পেলে ক্রেডিট, তাহলে এটা হবে না। তার মানে বি নাম্বারটা কার্ড অ্যান্সার। বুঝতে পারছি? তো এখানে তুমি যখন অ্যানালাইসিস করবা, তুমি যখন অপশনগুলো ব্যাখ্যা করবা, বিশ্লেষণ করবা, তখন হচ্ছে দেখতে হবে যে কোনটার জের ডেবিট হচ্ছে, কোনটা ক্রেডিট হচ্ছে। এই জিনিসটা জাস্ট আইডেন্টিফাই করতে হবে, এতটুকুই। 7 হচ্ছে ডি নাম্বারটা, 7 হচ্ছে ডি নাম্বার না। 7 ডি নাম্বার কীভাবে হয়? ক্রেডিট দ্বারা কোনটা বোঝায়? সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে তো হবেই না। সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট। বি নাম্বারটা কার্ড আনসার। ভুল আনসার করো কেন? ভুল আনসার কেন করি? আর আবারও বলতেছি ভাই, তোমাদের সবার প্রিপারেশন গুছানো আছে অনেকটা, এখন জাস্ট যেটা দরকার বেশি বেশি হচ্ছে কী করতে হবে? বেশি বেশি রিভিশন দিতে হবে, এবং তোমার হচ্ছে খুঁজে বের করতে হবে যে কোথায় ল্যাকিংস আছে। আর কোশ্চেনটা খুব ভালো করে মনোযোগ দিতে হবে। কোশ্চেন দেখবা, কোশ্চেন দেখে অপশনগুলো দেখবা, তারপরে ডিসিশন নিবা যে আসলে কোনটা কারেক্ট আনসার আর কোনটা কারেক্ট না। এটা দেন পরবর্তীতে ডিসিশন নিবা। কিন্তু শুরুতেই হচ্ছে কি করা যাবে না? ভুল করা যাবে না। শুরুতেই হচ্ছে হুট করে তুমি কোশ্চেন পড়লা, কোশ্চেন পড়ে সাথে সাথে আনসার করলা, এটা করা যাবে না। এটা করলে কিন্তু তুমি ধরাটা খেয়ে যাবে।
ঠিক আছে, ওকে আমরা পরবর্তী কোশ্চেন দেখব। মুনাফার হার থেকে আসছে এই কোশ্চেনটা, দেখো কি বলছে যে বিক্রয়ের উপর লাভের হার 25% হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে এটিগুলো আমরা 1 সেকেন্ডে বের করতে পারবো যে লাভের হার কার উপর আছে, বিক্রয় মূল্যের উপর আছে 25, তার মানে বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর কত হবে 33.33। বিকজ আমরা সবাই জানি যে ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার বেশি থাকে। সো মুনাফার হার আমরা এমনভাবে শিখাইছি তোমাদের, এখান থেকে প্রশ্ন আসলে আর জীবনও তোমাদের ভুল হবে না। না না, এখনও নুসরাত আফরিন ডিসির সার্কুলার দেয় নাই, তবে জুনে দেওয়ার জুনে বা জুনের শেষের দিকে পরীক্ষার সম্ভাবনা আছে, দিয়ে দিব হয়তো খুব শীঘ্রই। তো দেখো যদি 25 হয় তাহলে ক্রয় মূল্য বা ব্যয়ের উপর কত হবে 33.33। আমরা একটা সিকোয়েন্স পড়ছিলাম মনে আছে যে 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এটা যে ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার বেশি, বিক্রয় মূল্যের উপরে কম, দ্যাটস ইট। তাহলে ক্রয় মূল্যের উপর যদি বিক্রয় মূল্যের উপর 25 হয় তাহলে ক্রয় মূল্যের উপর ব্যয়ের উপর কত হবে 33.33%। এখন এই সিকোয়েন্সের বাইরে থেকে যদি প্রশ্ন আসে জাস্ট ব্যয়ের উপর থাকলে যোগ প্রক্রিয়া আর বিয়োগের উপর থাকলে বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, তার মানে যে কোনো সংখ্যা হোক মুনাফার হার, এটা থেকে আসলে তুমি 1 সেকেন্ড আনসার করতে পারো। আমি যদি বলি যে ক্রয় মূল্যের উপর 50 হলে বিক্রয় মূল্যের উপর কত, ক্রয় মূল্যের উপর 50 হলে বিক্রয় মূল্যের উপর 33.33%, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। এখন এই সিকোয়েন্সের বাইরে থেকে আসার পসিবিলিটি কম, এই সিকোয়েন্সের বাইরে থেকে আসার পসিবিলিটি কম। তারপর যদি চলে আসে তুমি কিন্তু ইজিলি আনসার করতে পারবা, ঠিক আছে, ইজিলি তোমরা আনসার করতে পারবে আশা করি। তো সেক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, এই যে দেখো যে কোনো সংখ্যা হোক বিয়োগ প্রক্রিয়া, বিক্রয় মূল্য, বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে কি আছে বি আছে, তাহলে বিয়োগ প্রক্রিয়া। এখন দেখো বিক্রয় মূল্যের উপর কত আছে 25, তার মানে এই যে দেখো 25 নিচে কত হবে 100 থেকে 25 মাইনাস করো 75 ইন্টু কত 100, তাহলে 25 থেকে 25 3 25 75, 3 দ্বারা ভাগ করলে 33.33, এই যে বের হয়ে গেছে। তাহলে আমরা 1 সেকেন্ডও আনসার করতে পারবো এবং এই সিকোয়েন্সের বাইরে থেকে আসলে সেটাও বের করতে পারবো, পারবো কি না সেটাও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ওমর ফারুক ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা তোমার? বুঝিনিস তানজিলা আক্তার, কি বুঝো নাই বলো ভাইয়া। এখানে হচ্ছে প্রথমে তো এই সিকোয়েন্স মনে রাখবা, সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবা। 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এখানে মনে রাখবা ব্যয়ের উপরে বা ক্রয় মূল্যের উপরে মুনাফার অলওয়েজ বেশি থাকে আর বিক্রয় মূল্যের উপরে কম থাকে, তাহলে ব্যয়ের উপরে বেশি বিক্রয় মূল্যের উপরে কম, ঠিক আছে। এটা জানলে তুমি 1 সেকেন্ডে বের করতে পারবা। আর এখানে বিক্রয় মূল্য থাকলে বিয়োগ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া কীভাবে, এই যে 25 নিচে কী করবা 100 থেকে 25 মাইনাস করবা, তার মানে উপরে 25 নিচে 100 থেকে 25 মাইনাস করা হয় 75, 25 থেকে 25 3 25 75, 75 3 দ্বারা 100কে ভাগ করলে 33.33%। আর যদি মুনাফার হারটা ক্রয় মূল্যের উপর থাকে তাহলে যোগ প্রক্রিয়া, তার মানে উপরে যদি 25 থাকতো নিচে হতো 125, ঠিক আছে, যোগ করতা, দ্যাটস ইট, সহজ আছে। এবার দেখো 9 নাম্বারটা হিসাব সমীকরণ থেকে আসছে। হিসাব সমীকরণ কত বেসিক দিকে প্রশ্ন আসছে যে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। আবার বলি, এই যে নয় না এবং ইনডাইরেক্টলি যে প্রশ্নগুলো আসে এগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু পড়ে না। সো এইগুলো যাতে চোখে পড়ে এই জন্য অবশ্যই ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে, খেয়াল করবা, ঠিক আছে। তার মানে ভাইয়া নিচের কোন সমীকরণটি সঠিক নয়। এখন দেখো এ ইকুয়াল ও, এটা কারেক্ট, এ মাইনাস এল ইকুয়াল ও, এটাও কারেক্ট, এ ইকুয়াল ও, এটাও কারেক্ট, কিন্তু এ প্লাস ও এটা কিন্তু কারেক্ট না। তাহলে কোনটা সঠিক নয়, ডি নাম্বারটা সঠিক নয়। কেন? কারণ দেখো এই যে মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। এ ইকুয়াল এল প্লাস ওই, এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে, তাহলে এটাও রাইট, এটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। এ ইকুয়াল এল প্লাস এসি হতে পারে, এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে।
হ্যাঁ, এ ইকুয়াল ওই হতে পারে, এটা হচ্ছে যখন তোমার কোনো দায় থাকবে না, তুমি সম্পূর্ণ নিজের টাকা নিয়ে বিজনেস শুরু করছো তখন, এটা তখন কার্ড আনসার হবে, এটা তখন কার্ড আনসার হবে। তারপর মনে করো এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে যখন তোমার নিজের 1 টাকাও নাই, তুমি ফকির, ঠিক আছে, কিন্তু সমস্ত টাকা তুমি ধার করে নিয়ে আসছো, ঋণ থেকে আনছো অথবা বন্ধুবান্ধব থেকে আনছো, আত্মীয় স্বজনের কাছ থেকে এনে বিজনেস শুরু করছো, তখন এই ইকুয়াল শুধুমাত্র এল হবে, ঠিক আছে। তারপর দেখো এই যে এলটা এখানে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস, তার মানে এ মাইনাস এল ইকুয়াল ওই, এটাও কারেক্ট। আবার ওই এখানে আছে প্লাস, এই পাশে নিয়ে আসলে কী হবে, এ ওই হয়ে যাবে মাইনাস, তাহলে এ মাইনাস ওই ইকুয়াল এল, তাহলে এখানে প্রত্যেকটা সমীকরণে কি কারেক্ট, এখানে প্রত্যেকটা সমীকরণে কারেক্ট। তো তুমি যদি এভাবে বেসিকটা ক্লিয়ার করে পড়তে পারো তাহলে কি তোমার কেউ আটকাতে পারবে? পরীক্ষা তুমি ভালো করতে পারবে না? ডেফিনেটলি ভালো করতে পারবে, ঠিক আছে। সো আমরা একটু কাইন্ডলি যারা যারা শেয়ার করো না লাইভটি শেয়ার করে দাও, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে সবাই যুক্ত হয়ে যাবে, এখানে তোমরা ক্লাসগুলো করতে পারবা। পাশাপাশি তোমাদের রেসপন্স চাই সর্বোচ্চ, আমরা সর্বোচ্চ রেসপন্স না পেলে কিন্তু আমরা আমাদের যেই ক্লাস ফ্রি ক্লাস এটা কিন্তু আমরা বন্ধ করে দিব, ঠিক আছে। তোমাদের শেষ সময় আমরা এই সুযোগটি দিচ্ছি, হ্যাঁ, এই অল্প সময় তুমি সেরা একটি প্রস্তুতি নিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি পাবলিকান হতে পারবে, এবং এটার জন্য কিন্তু আমরা আহামরি কোনো ফি নিচ্ছি না তোমাদের জন্য। তো এই সুযোগটা কেউ হচ্ছে হাতছাড়া করো না, নিজে যেমন তুমি উপকৃত হচ্ছ অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, তারাও যাতে উপকৃত হতে পারে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 10। এবার বিকৃত পণ্যের ব্যয়, এবার আমরা কঠিন একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি, বিশেষ করে বিকৃত পণ্যের ব্যয়ের এই কোশ্চেনটা বলছে, তবে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কত হবে। একটু হলেও ভয় কাজ করতে পারে যে আসলে এটা কি পারবো কি পারবো না, ঠিক আছে, একটা ভয় কাজ করতে পারে না যে আসলে এই কোশ্চেনটাকে আমার দ্বারা আদৌ সলভ করা পসিবল হবে। সো এই টাইপের কোশ্চেনগুলো বলো বা আরও কঠিন কোশ্চেন বলো, এই প্রশ্নগুলো তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। সো এটার জন্য ক্লাসগুলো করতে হবে, জাস্ট এতটুকুই। ওকে, তো দেখো যদি বিক্রয়ের পরিমাণ 16,800 টাকা হয় এবং ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কি এই যে 12%, এখন আগের বার যে সিকোয়েন্সটা তোমাদেরকে দেখালাম যে 16.67%, 20%, 25%, 33.33, 50, 100, তখন আমরা শিখছি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। বাট এই সিকোয়েন্সের বাইরে থেকে যদি আসে তখন কী করতে হবে, তখন হতাশ হলে চলবে না, 12% আছে সমস্যা নাই, এই যে 16,800 এবার কত বলছে 12, কত পার্সেন্ট, 12%, তাহলে এই যে দেখো মুনাফার হারটা কার উপরে, ক্রয় মূল্যের উপরে মুনাফার হার যদি 12% হয় তাহলে মুনাফার হার কার উপরে, মুনাফার হার হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তার মানে ভাইয়া ক্রয় মূল্যের উপর যেহেতু আসে বা ব্যয়ের উপরে আসে তাহলে কি হবে, তাহলে আমাদের এটা যোগ প্রক্রিয়া, তার মানে উপরে 12 নিচে কত হবে 112। এখন এই 12 ধারা যদি এটাকে ভাগ করে তাহলে কত হয় 150, এই 150 ধারা যদি 12কে গুণ করে তাহলে 1800 টাকা, তাহলে এই 1800 টাকার নাম হচ্ছে মুনাফা, এই 1800 টাকার নাম হচ্ছে মুনাফা, সিম্পল। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয়েছে 16,800, এখান থেকে মুনাফা হচ্ছে 1800, যদি আমি বাদ দেই তার মানে এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত পেলাম, বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 15,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত পেলাম, বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 15,000 টাকা। তার মানে এই যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেলাম 15,000 টাকা। এখন দেখো তুমি যদি একটু বুদ্ধিমান হও, তুমি যদি একটু চালাক হও, তুমি যদি একটু স্মার্ট হও তাহলে কি করবা, তাহলে হচ্ছে একবারেই কষ্ট করে আর মুনাফা বের করবা না, তখন আর কষ্ট করে মুনাফা বের করা লাগবে না, ঠিক আছে, তখন আর কষ্ট করে মুনাফা বের করা লাগবে না। যেহেতু আমরা জানি যে এই যে 112, এই 112-র মধ্যে আমরা সবাই জানি এখানে 12 হচ্ছে মুনাফা আর বাকি 100 হচ্ছে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়, যেহেতু হচ্ছে অন্যান্য এক্সট্রা কোনো খরচ টরচ নাই, মুনাফার ফেরত নাই, ক্রয় পরিবহন অন্যান্য তোমার প্রত্যক্ষ ব্যয়গুলোও নাই, দ্যাটস আমরা বলতে পারি এখানে 100 হচ্ছে কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সরাসরি এটাকে 112 দ্বারা ভাগ করে 12-র পরিবর্তে আমি যদি 100 দ্বারা গুণ করি, 150কে 100 দ্বারা গুণ করলে 1500, মানে 15,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। দেখো কি সহজ না, ম্যাথ তোমার কাছে সবচেয়ে সহজ হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে, তুমি জাস্ট আমার ক্লাসগুলো করো এবং সব ট্রিক্স দিয়ে শেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে।
তানজিলা বলছে ভাইয়া আবার বুঝাই দেন প্লিজ। আবার তো রিপিট করলাম, একবার করার পর আবারও করলাম। এই বুঝতেছি তো, শুধু ক্লাস করলে হবে না, বুঝতে হবে কিন্তু। আর আমি কিন্তু এখানে কে কে শেয়ার করছি একটু বলো তো, দেখি কে কে শেয়ার করছো। আচ্ছা তোমরা কি শেয়ার করছো? এই যে যারা টেলিগ্রাম গ্রুপে বলতেছে ভাইয়া পিডিএফটা দিয়ে দেন, সো অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, গ্রুপও দিব, বাট শেয়ার করতে হবে। আমি শেয়ার কেন করতে বলতেছি, তোমার মতো যে হচ্ছে পাবলিকান হওয়ার স্বপ্ন দেখতেছে, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়বে, হ্যাঁ, তো তার যেই সে যে প্রিপারেশনটা নেবে তাকে একটু সুযোগ করে দাও, সেটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? এখানে তোমার ফ্রেন্ডরা যদি ক্লাস করে তোমাদের তো কোনো লস নাই, কে আমাদেরও লস নাই। তো দেখো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যাদের স্বপ্ন আছে যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো, চট্টগ্রামে পড়বো, বিউপিতে পড়বো, রাজশাহীতে পড়বো, খুলনাতে পড়বো, কুমিল্লাতে পড়বো, সাস্টে পড়বো, সো তাদের জন্য কিন্তু গ্রেট একটা অপরচুনিটি। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি চলছে, এখানে ডিটেলস সব দেওয়া আছে, এবং পেজে নক দিলে তোমাকে একদম সুন্দর করে ডিটেল জানাই দিবে, ফোন দিলে তাদের সাথে কথাও বলতে পারবা। সো আমাদের এই টিচার প্যানেল তোমরা জানো যে বাংলাদেশের মানে একদম সবচেয়ে সেরা টিচার প্যানেল হচ্ছে কি আমাদের এডুকেশনে। এটা ইংরেজি বলো 4 জন 5 জন টিচার, বাংলা বলো, হিসাব বিজ্ঞান বলো, হ্যাঁ, সো দেশ সেরা টিচার প্যানেল নিয়েই কিন্তু আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। সুতরাং তুমি যদি হচ্ছে পাবলিকান হওয়ার স্বপ্ন দেখো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জন্য এই সুযোগটি আছে। সো তোমরা ইনশাল্লাহ এই ব্যাচে ভর্তি হলে তোমাদের যতটুকু প্রত্যাশা তার থেকে অনেক বেশি পাবে। এবং আমাদের যারা সেকেন্ড টাইমে এই বছর তোমরা জানো যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের আমাদের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে কিন্তু গুচ্ছতে সারা বাংলাদেশের মধ্যে, এবং ওদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের যারা আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ওদের সাথে যোগাযোগ করতে পারো, দেন ডিসিশন নিতে পারো। এবং আমি যে ক্লাস নিচ্ছি, আমার ক্লাস করো, আমার বিগত সালে অনেক শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বহুত মানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেছে। আমি 2023 সাল থেকে পড়াচ্ছি, ঠিক আছে? সো তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো, আমার ক্লাস দেখতে পারো, দেখে হচ্ছে ডিসিশনে ভর্তি হয়ে যাও দ্রুত। এই সময়গুলো, এই সুযোগগুলো কিন্তু লাইফে বারবার আসবে না, ঠিক আছে? তো সময় সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে। পরে বলছে নিচের কোনটা অস্থায়ী হিসাব, তো বেসিক থেকে প্রশ্ন আসছে নিচের কোনটা অস্থায়ী হিসাব। আমরা সবাই জানি অস্থায়ী নামিক অবাস্তব হিসাব কোনগুলা, যে বিশেষ করে আয় বিবরণী যে হিসাবগুলা, যেমন মনে করো সকল প্রকার ব্যয়, হ্যাঁ, সকল প্রকার আয়, উত্তোলন লভ্যাংশ, বিপরীত আয় বিপরীত ব্যয়, এগুলো হচ্ছে নামিক হিসাব বা অবাস্তব হিসাব। এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয়। তো এটা আমি আর বলবো না, কারণ এটা খুবই সহজ, এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবা। সো দেখি সবাই একটু ট্রাই করি, সবাই একটু ট্রাই করি ভাইয়া পুরা। সবাই একটু চেষ্টা করো, এটা নিজের আনসার করো। জোবায়েদ, লিমন, ইশকেনরি, আরোহী আলো, ফেরদুস, মাবিয়া, সালমা, সবাই আনসার করো, নিজের একটু ট্রাই করো, নিজেদের চেষ্টা করতে হবে। সব যদি ভাইয়া করা যায় তাহলে কি হবে? হবে না, নিজেদের চেষ্টা করতে হবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে দিছে, এখন তুমি কোশ্চেন সলভ করবা। ওকে, তাহলে নিচের কোনটা অস্থায়ী হিসাব বলো তো? যেমন অস্থায়ী হিসাব কোনটা এখানে? নগদান হিসাব, মজুদ পণ্য হিসাব, পুঞ্জীভূত অপচয়, ব্যাংক হিসাব, ভাড়া হিসাব। তো এখানে নগদান এটা একটা সম্পদ, চলতি সম্পদ, মজুদ পণ্য একটা চলতি সম্পদ, পুঞ্জীভূত অপচয় একটা বিপরীত সম্পদ, ব্যাংক হিসাবে একটা চলতি সম্পদ। তাহলে এখানে সবগুলোই কি আমার বাস্তব হিসাব? এই প্রত্যেকটি হচ্ছে এখানে বাস্তব হিসাব, বাস্তব অথবা স্থায়ী হিসাব। আর আমরা প্রত্যেকে জানি বাস্তব বা স্থায়ী হিসাবগুলো কোথায় যায়? এই বাস্তব বা স্থায়ী হিসাবগুলো আমাদের সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। এইগুলো আমাদের সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়, সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়, এগুলো আমাদের সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। এটা কোথায় যায়? সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়, ঠিক আছে, রেওয়া মিলে যায়।
তার মানে একটাই আছে আমাদের এখানে সমাপনী দাখিলায় যাবে এবং এটা সমাপনী দাখিলায় অন্তর্ভুক্ত হয়ে ক্লোজ হয়ে যাবে জেডটা। যারা যারা আমরা ওমো নাম্বারটা আনসার করছি অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। 11 হচ্ছে অনেকে সি নাম্বার আনসার করছো। পুঞ্জবিত অবচয়টা ভাইয়া, পুঞ্জবিত অবচয় এটা একটা বিপরীত সম্পদ। এটা যদি শুধু অবচয় হতো সেক্ষেত্রে বাদ হতো, আর এটা যেহেতু পুঞ্জবিত অবচয় বা অ্যাকিউমুলেট ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, তার মানে এটা কি একটা বিপরীত সম্পদ। এটা একটা বিপরীত সম্পদ, এটা একটা বিপরীত সম্পদ। এটা কিন্তু স্থায়ী হিসাবের মধ্যে যাবে, এটা কিন্তু অস্থায়ী হিসাব না, এটা স্থায়ী হিসাবের মধ্যে যাবে। এটা কোথায় যাবে? এটা স্থায়ী হিসাবের মধ্যে যাবে, এটা কিন্তু অস্থায়ী হিসাব নয়, ঠিক আছে? এটা কোনো অস্থায়ী হিসাব নয়, এটা স্থায়ী হিসাবের মধ্যে যাবে। ওকে ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো কি বলছে, বিপরীত সম্পদ কী ধরনের জের প্রকাশ করে, খুবই ইম্পর্টেন্ট। বিপরীত সম্পদ কী ধরনের জের প্রকাশ করে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা বিপরীত হিসাবগুলো সব শিখে ফেলবা, বিপরীত হিসাব যা আছে সব ঠোঁটাস্থ করে ফেলবা। টিএম এক কথায় ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে? টিএম একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই, এখান থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে? তার মানে আমরা জানি সম্পদ হচ্ছে ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কী হতে পারে? ক্রেডিট, ঠিক আছে? সম্পদ যেহেতু ডেবিট তার মানে বিপরীত সম্পদ কী হবে? ক্রেডিট হবে ডেফিনেটলি। ব্যয় যেহেতু ডেবিট তার মানে বিপরীত ব্যয় কী হবে? ক্রেডিট হবে। আয় যেহেতু ক্রেডিট তার মানে বিপরীত আয় ডেবিট হবে। দায় যেহেতু ক্রেডিট তার মানে বিপরীত দায় কী হবে? ডেবিট হবে। মূলধন যেহেতু ক্রেডিট তার মানে বিপরীত মূলধন কী হবে? ডেবিট হবে। সো এখন এই যে শিখলে হবে না, শুধু এক্সাম্পল সহকারে নিচের কোনটি বিপরীত সম্পদ, নিচের কোনটি বিপরীত ব্যয়, নিচের কোনটি বিপরীত দায়, নিচের কোনটি বিপরীত মালিকানা সত্ত্ব, এই প্রত্যেকটা পয়েন্ট একদম সুন্দর করে এ টু জেড ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে? তুমি যদি ভালো করতে চাও। এখন এই জিনিসগুলো আমরা কি করি? মুখস্থ করে ফেলি, বিকল্প নাম জানি না, এটা না জানা সত্ত্বেও আমরা বারবার ভুল করে ফেলি। সো এই ভুলগুলো করা যাবে না, আর এই ভুলগুলো তারাই করে যারা হচ্ছে মুখস্থ করে, যারা বিকল্প নাম জানে না, যারা হচ্ছে ম্যাথ সলভ করার ক্ষেত্রে সূত্র মুখস্থ করে, তারা ভুল করবে 100% শিওর। তো দেখো একদম বেসিক থেকে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন আসবে। ওকে, সো আমরা যেই কোশ্চেনগুলো আজকে সলভ করতেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যদিও আমরা সহজ কোশ্চেনগুলো সলভ করতেছি, এর আগে আমরা যেই ম্যাথগুলো কঠিন কঠিন ম্যাথগুলো আমরা সলভ করলাম, বিশেষ করে বিক্রিত পণ্যের ব্যয়ের মুনাফার হারের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং মুনাফার হার সংক্রান্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে তোমাদের। সো ভালো করে শিখতে হবে, হ্যাঁ? ফাঁকিবাজি কোনোভাবেই করা চলবে না। যদি ফাঁকিবাজি করার ইচ্ছা থাকে মনে করো, তাহলে জীবনে চান্স হবে না। আর তোমাদের হাতে যেহেতু শেষ সুযোগটা আছে, হ্যাঁ, এটা দেখো কিন্তু বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়, আবার বলতেছি ডিসিউ, এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং ঢাকার মধ্যে এই সুযোগটি মিস করো না। ওকে, আমাদের স্মৃতি যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে গ্রেট, ওয়েলকাম স্মৃতি। তো একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? একটি হিসাব 3 ধরনের জের প্রকাশ করতে আমরা জানি সবাই, কিন্তু আমরা অনেক সময় মুখস্থ করছি যে একটি হিসাব তো ডেবিটই হয়, ডেবিট ক্রেডিট। একটি হিসাব 2 ধরনের জের প্রকাশ করে, একটা ডেবিট জের, একটা ক্রেডিট জের, এতটুকু আমরা সবাই জানি, তাই না? যে একটি হিসাব 2 ধরনের জের প্রকাশ করে, একটি ডেবিট, একটি হচ্ছে ক্রেডিট। কিন্তু না ভাই, এই যে একটু আগে আমরা সমাপনী দাখিলার ডিটেলস শিখলাম, তো সমাপনী দাখিলে আমরা কি শিখলাম? যে নামিক হিসাবগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা নামিক হিসাবগুলো ক্লোজ করে দিচ্ছি, তার মানে এখানে জিরো হচ্ছে। আমাদের দেনাদারের কাছ থেকে টাকা আসলে দেনাদারের জের জিরো হবে, আমাদের যদি পাওনাদার থেকে টাকা আসে তাহলে পাওনাদারের জের পরিশোধ করি তাহলে জের জিরো হবে। তাহলে একটি জের, একটি হিসাব ডেবিট হতে পারে, একটি হিসাব ক্রেডিট হতে পারে, একটি হিসাব শূন্য জের হতে পারে। তাহলে একটি হিসাব ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের প্রকাশ করতে পারে, ঠিক আছে? যদি সেটা লেনদেন হয়, অর্থের অঙ্কে যদি পরিমাপযোগ্য হয়, ঠিক আছে? তাহলে সেটা অবশ্যই তোমার 3টা জের প্রকাশ করবে। তারপর দেখো বলছে 14 নম্বরটা, যে নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? তো মুনাফা জাতীয় ব্যয় কোনটা বলো তো? মুনাফা জাতীয় ব্যয় কোনটা? তার মানে মুনাফা জাতীয় ব্যয় আমরা জানি যেটার মেয়াদকাল 1 বছরের কম থাকে, টাকার অ্যামাউন্ট ছোটো থাকে, যে লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হয় সেটা মুনাফা জাতীয় ব্যয়। বাট একটা জায়গায় কনফিউশন, সেটা কি? একটা জায়গায় কনফিউশন হয়, সেটা কি বলো তো? একটা জায়গায় কনফিউশন হয়, আর সেই কনফিউশনটা কি বলো তো? সেটা হচ্ছে আমরা অনেক সময় এই যে সংস্থাপন ব্যয়, তারপর পরিবহন ব্যয়, তারপর হচ্ছে মজুরি ব্যয়, তারপর আমদানি শুল্ক, এইগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় ধরে নেই, মুনাফা জাতীয় ব্যয় মনে করি। বাট মনে রাখবা
যে একটা স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে এই খরচগুলোকে তোমার মূলধনজাত ব্যয় হিসাবে লিখতে হবে। তাহলে এই যে দেখো এখানে একটা মেশিনের ক্রয় মূল্য এটা মূলধনজাত ব্যয়, আমদানি শুল্ক এটাও মেশিনের সাথে সম্পৃক্ত, সংস্থাপন ব্যয় এটাও মেশিনের সাথে সম্পৃক্ত। তাহলে কী হবে, মেশিনের বিমা খরচ, কারণ বিমা খরচ এটা কিন্তু মেশিনের সাথে সম্পৃক্ত না, এটা কিন্তু মেশিনের সাথে সম্পৃক্ত না। তুমি চাইলে বিমা করতে পারো 3 মাস মেয়াদি, 4 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, যেভাবে করবা সেভাবে তুমি প্রিমিয়াম দিবা, টাকা পরিশোধ করবা এইভাবে। ঠিক আছে, শেখ ফয়সাল, আমাদের হচ্ছে ফৌজিয়া, ফরদুস, তারপর হচ্ছে জুলেতি, হ্যাঁ, স্মৃতি, তন্ময়, ইশকেনরি, সালমা, সবাই দেখি শেষের দিকে এসে একটু অ্যাক্টিভ হয়েছে। আগের প্রশ্নগুলো কি অনেক কঠিন ছিল? এই আগের কোশ্চেনগুলো কি আসলে অনেক কঠিন ছিল? আগের প্রশ্নগুলো দেখছি কেউ সলভ করি নাই, বাট এখন পারতেছে আলহামদুলিল্লাহ। এখন সহজ প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এখন সবার ভিতরে একটা কনফিডেন্স আসছে, সবাই কিন্তু ধুমসে আনসার করতেছো। সো টেনশন নাই, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। হিসাব বিজ্ঞানে এমন কোনো ম্যাথ নাই যেটা তোমার সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি লাগে সলভ করতে টাইম। প্র্যাকটিস করো, দেখবা তুমি হচ্ছে 1 সেকেন্ডেও বের করতে পারবা। ঠিক আছে, তো এই জন্য পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তখনই নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে সেই লেভেলের। হ্যাঁ, সো ক্লাসগুলো করো, বাসায় একটু পড়াশোনা করো, তাহলেই হবে। ওকে, সো এবার আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করব। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার বলতেছি, মুনাফার হার এটা 3 স্টার দাও। বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুত পণ্য, তারপর বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, এখান থেকে প্রশ্ন থাকবেই। পরিচালন ব্যয়, মোট লাভ, নিট লাভ, এখান থেকে প্রশ্ন থাকবেই। না স্যার সহজ ছিল, সহজ থাকলে আনসার কেন করি নাই, ভুল কেন করছি? যাই হোক, আমরা শিখতে আসছি, শিখবো, ভুল করব, এতটুকুই না। যদি হচ্ছে চেষ্টা না করি তাহলে তো পারবো না। ভুল করব, শিখবো, ভুল করব না, শিখবো না। ঠিক আছে, যে হচ্ছে পড়াশোনা করে তার টেনশন বেশি, যেহেতু সে পড়াশোনা করছে, অনেক রাত জাগছে, তার একটা এক্সপেকটেশন আছে ভালো করব। ঠিক আছে, এই জন্য তার ভিতরে একটা টেনশন কাজ করে। বাট যে পড়াশোনা করে না তার ভিতরে কোনো টেনশন নাই। হ্যাঁ, বিন্দাস, সে বুঝে না পরীক্ষার হলে গিয়া যে কোশ্চেন কঠিন হলো নাকি সহজ হলো। ঠিক আছে, সো এই জন্য টেনশন করবা না যে আমি কি পারবো, আমার দ্বারা কি পসিবল, আমি কি চান্স পাবো। সো এই টেনশনগুলো করা যাবে না। তুমি পড়াশোনা করছো, তুমি অবশ্যই ভালো করবা, ডেফিনেটলি ভালো করবা। তো বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা। তা আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র কয়টা বলো তো? দুইটা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। স্মৃতি কোথায়? অ্যান্সার করো না কেন? নাবিল, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। দেখো এখানে প্রথমে আছে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে জাস্ট এই পয়েন্টটা মনে রাখতে হবে যে আমাদের দুইটা সূত্র না, কখন কোন সূত্রে অ্যাপ্লাই করব এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ডিসিশনটা আমরা নিতে পারি না যে কখন কোনটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে, মনে রাখবে এক জোড়ায়। ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কার সম্পর্ক? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয়ের সম্পর্ক। যখনই প্রারম্ভিক মজুত পণ্য আছে বাট কৃত পণ্যের ব্যয় নাই, তখন ধরে নিবা যে এই সূত্রে অ্যাপ্লাই করে আমি আনসার বের করতে পারবো না। ঠিক আছে, তখন কি করতে হবে? অল্টারনেটিভ সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের সাথে আবার সম্পর্ক আছে বিক্রিত পণ্যের ব্যয়। তখন দেখতে হবে যে সমাপনী মজুত পণ্য 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করা যায় কি না। কোনো একভাবে না কোনো একভাবে যাবে, যে কোনো একটা তো যাবেই, তাই না? তাহলে ভাইয়া এই সমাপনী মজুত পণ্য কত আছে? সমাপনী মজুত পণ্য আছে 70,000 টাকা, আমরা লিখে ফেললাম। আর এখানে 30,000 টাকা আছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো দুইটা করলে আমাদের 1 লক্ষ টাকা, এটা আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এক জোড়া জামাই বউ, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, এরকম মনে রাখবা। তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। গট ইট? হ্যাভ ইউ গট ইট অর নট? ক্লিয়ার? পনেরো গ নাম্বার, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবার কনসেপ্ট ক্লিয়ার? কোশ্চেন আসলে পারবো আনসার করতে? ইশকেনরি, গট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে সবাই কি বুঝতে পারছি?
জোবায়েদ আবার একটু বুঝাই দেন। দেখো এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছে, তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে দুইটা। হ্যাঁ, দুইটা সূত্র কি কি? প্রথমটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, আর হচ্ছে কৃত পণ্যের ব্যয় মানে ক্রয়, নিট ক্রয়টা। এই দুইটা যোগ করে আমরা কী পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বুঝতে পারছো? এই একটা সূত্র, আর আরেকটা হচ্ছে এই যেটা সমাপনী মজুত পণ্য আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা। এখন দেখো এই 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা কোশ্চেন বের করতে পারি নাই, মানে সলভ করতে পারি নাই। কেন? প্রারম্ভিক মজুত পণ্য আর কৃত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন প্রারম্ভিক মজুত পণ্য আছে কিন্তু কৃত পণ্যের ব্যয় কোশ্চেনে ছিল না, কৃত পণ্যের ব্যয় কোশ্চেনে ছিল না, দ্যাটস আমরা এটা কিন্তু কী করতে পারি না, বের করতে পারি নাই। আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে। অল্টারনেটিভ কী ছিল? অল্টারনেটিভে দেখো সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় দুইটাই আছে। বিক্রয়কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে এখানে দুইটাই আছে। তাহলে দুইটাই যেহেতু আছে, তাহলে আমরা কী করবো? সমাপনী মজুত পণ্য লিখে ফেললাম 70 আর বিক্রয়কৃত পণ্যের ব্যয় 30, দুইটা মিলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1 লাখ টাকা। দ্যাটস ইট। তুমি দেখবা প্রথমে 1 নম্বর শুধু অ্যাপ্লাই করার চেষ্টা করবা, যখন এন্ট্রিগুলো থাকবে না তখন 2 নম্বরে চলে যাবে, তখন কী করবো? 2 নম্বরটা চলে যাবে। দ্যাটস ইট, তখন 2 নম্বরটায় চলে যাবে। ওকে, তারপর 16তে দেখো নিচের কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়? তো কোনটা বন্ধ করে দেওয়া হয় এটা আমরা সবাই জানি, যে নামিক অস্থায়ী অবাস্তব হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। নামিক হিসাব কোনগুলা? নামিক, অস্থায়ী অথবা অবাস্তব, এই হিসাবগুলোর জের বন্ধ করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। তাহলে নামিক অস্থায়ী অবাস্তব হিসাব কোনগুলা? যেমন ধর এখানে মূলধন আছে, এটা একটা বাস্তব হিসাব। অনুপার্জিত আয় দায়, এটা একটা বাস্তব হিসাব। অগ্রিম বিমা একটা সম্পদ, এটা একটা বাস্তব হিসাব। উত্তোলন, এটাকে একটা নামিক হিসাব। তাহলে এই হিসাবটা আমরা কি করব? ক্লোজ করব অথবা বন্ধ করে দেব। কিসের মাধ্যমে বন্ধ করে দিব? এটাকে আমরা কি করব? বন্ধ করে দিব। আমাদের সাথে আফরিন স্নিগ্ধা যুক্ত হয়েছে। আফরিন, ক্লাস একদম শেষের দিকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। সো সমস্যা নাই, বাকি ক্লাস করে নিতে পারবা যেহেতু রেকর্ড থাকবে। ওকে, এটা তাহলে বুঝতে পারছি। এটা বুঝতে পারলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ও আচ্ছা, সমস্যা নাই, রুটিন দেওয়া আছে, রুটিন দেখে নিবা। রুটিন দেওয়া আছে, রুটিনটা দেখে নিবা। হ্যাঁ, উদ্বৃত্তপত্র কখন প্রস্তুত করা হয় বলো তো? উদ্বৃত্তপত্রটা কখন প্রস্তুত করা হবে? উদ্বৃত্তপত্র, এই উদ্বৃত্তপত্রের আরেকটা নাম কি? আর্থিক অবস্থার বিবরণী। তার মানে এই আর্থিক অবস্থার বিবরণী কখন প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। আর এখানে বলছে উদ্বৃত্ত প্রস্তুত করা হয় একটি হিসাব বছরের জন্য, নির্দিষ্ট তারিখের জন্য। তো এটা তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য বলো তো? এটা তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। আর এই নির্দিষ্ট সময় বিন্দু বলতে বোঝায় নির্দিষ্ট দিন অথবা তারিখের জন্য, নির্দিষ্ট দিন অথবা তারিখের জন্য।
তাহলে এটা তৈরি করা নির্দিষ্ট সময় বিন্দু অথবা দিন অথবা তারিখের জন্য। এবং বাকি যেই টার্মগুলো আছে মানে বিবরণীগুলো আছে আর্থিক বিবরণী, যেমন মনে করো মালিকানা সত্ত্ব বিবরণী, হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণী, তারপর হচ্ছে কি আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, এইগুলো হচ্ছে তোমার তৈরি করা হয় হিসাবকাল, সময়কাল, কালীনকালের জন্য। জাস্ট আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয় এটা হচ্ছে নির্দিষ্ট তারিখের জন্য বা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, একদম 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 স্পেসিফিক একটা দিনের জন্য, স্পেসিফিক একটা তারিখের জন্য তৈরি করা হয় এই আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে নাবিল হাসান, 18 গ নাম্বার। ভাইয়া যে টপিক থেকে কোশ্চেন আসবে সবগুলো থেকে কি কি আজকে কোশ্চেন দিয়েছেন? দেখো আজকে এক ক্লাসে তুমি তো চাইলে আর সব টপিকের কোশ্চেন কভার করতে পারবে না, তবে এখানে মিক্স করা আছে। আমরা স্পেসিফিক যেই টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসবে তানজিলা, ওই কোশ্চেনগুলো একটু বেশি সলভ করলাম, আর স্পেসিফিকভাবে ওই টপিকগুলোতে আমরা বেশি ফোকাস করতেছি। কিন্তু ওভারঅল আমরা যে পরিমাণ ক্লাস নিব সেখানে তোমার সব কভার হয়ে যাবে, প্রত্যেকটা টপিকে কভার হয়ে যাবে। রেগুলার ক্লাসগুলো করো, বন্ধুদেরকে জানাও, হ্যাঁ। এই যে যেই টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, হ্যাঁ, যে কোনো প্রবলেম সলভ করে দিচ্ছি, সেখানে সকল ধরনের গাইডলাইন তোমরা পাবে। সো টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হয় না ওদেরকেও যুক্ত করে দাও। আমরা রেগুলার হচ্ছে এখানে তোমাদেরকে গাইড করব, ক্লাস দিব, হ্যাঁ, তোমাদের সাথে কথা বলবো, সমস্যাগুলো শুনবো, সমাধান করারও চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাডমিশনের ক্লাস। তো আজকে যেই কোশ্চেনগুলো আমরা সলভ করলাম, ভাইয়া ডিসিউতে ভর্তি হওয়া ব্যাচেলার শেষ করাটা ঠিক হবে নাকি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করব? নাবিদ আঞ্জুম, সো আগে ডিসিউর জন্য ট্রাই করো, দেন হচ্ছে সেকেন্ড টাইম, হ্যাঁ, আগে ডিসিউর জন্য ট্রাই করো, ওকে। নিচের কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়? সো এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের মতো। এই কোশ্চেনটা সবাই আনসার করো, এটা সবাই পারবে আমি জানি, সব ভালো যার শেষ ভালো তার। আমাদের শেষটা সুন্দর হোক সবার, ঠিক আছে? শেষটা হচ্ছে রাঙিয়ে দাও প্রত্যেকেই, আমি চাই এটা সবাই আনসার করতে পারবা। বিকজ আমরা শিখছি এবং জানি যে আর্থিক বিবরণী কয়টি? 4টি। আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 3টি, হ্যাঁ, সম্পদের মালিকানা সত্ত্ব এবং মূলধন। তো এখানে কোনটা অংশ নয় আইডেন্টিফাই করতে ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই পারবো, তাই না? টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা অলরেডি হচ্ছে আমি এখানে একবার দিয়েছি, তারপর আবারও দিয়ে দিচ্ছি, এই যে, ওকে, এটাই যুক্ত হয়ে যাও। শোনো, বই তোমরা যেগুলো এতদিন পড়ছো ওইগুলোতেই হবে। টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই যুক্ত হয়ে যাও ভাইয়া পুরা। ইরা, তারপর হচ্ছে শফি, সালমা, সিথি, সবাই আনসার করছো, শেখ ফয়সাল, নাবিল, বাকি যারা আছি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস। আমরা আজকে এখানে শেষ করে দিব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, স্পেশালি যারা সেকেন্ড টাইমার আসি তাদের যদি কোনো কোশ্চেন থাকে, মানে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিব, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারো। যারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব তারাও করতে পারো, ঠিক আছে? আমরা আজকে এখানেই শেষ করে দিব ক্লাসটি, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও ডিটেলস আমরা আরও পড়াবো, হ্যাঁ। তো আপাতত এখানে আমরা শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আমরা এখানে শেষ করবো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। যেটা বলবো, সবাই শেষ সুযোগটা কাজে লাগাও, তোমাদের লাস্ট অপশন হাতে আছে, সেটা হচ্ছে ডিসিইউ। সো এই ডিসিউর জন্য আহামরি তেমন কোনো প্রিপারেশন না লাগবে না, আমাদের ক্লাসগুলো করো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সাজেশনগুলো নাও এবং একটু প্র্যাকটিসের মধ্যে থাকো, দ্যাটস ইট, তাহলে হবে ইনশাল্লাহ। আর সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। হোপফুলি তোমরা যে স্বপ্ন দেখতেছো, তোমরা যে অনেক দিনের পরিশ্রম করতেছো, সো এই স্বপ্নটা পূরণ হবে। দিন শেষে তোমার মুখে হাসি ফুটুক, তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটুক, যে বাবা মা তোমাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখতেছেন, তোমাদের জন্য এত এত পরিশ্রম করতেছেন, এত কষ্ট করতেছেন, তাদের কষ্টের মূল্যটা যাতে তোমরা দিতে পারো। দিন শেষে সবার স্বপ্নই পূরণ হোক, এটাই চাই। আর শিক্ষক হিসাবে এটাই চাইবো যে তোমরা সঠিকভাবে প্রিপারেশনটা নাও,
অনেক বেশি অনেক জায়গায় দৌড়াদৌড়ি না করে জাস্ট এক জায়গায় যেখানে তোমার মনে হয় যে না এখান থেকে আমি ভালো গাইডলাইন পাবো এবং আস্থার ভরসার জায়গা যদি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হচ্ছে, এখান থেকে তুমি বেস্ট একটা সার্ভিসও পাবে, ভালো একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারবে। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে, ক্লাসটি খুব ভালো ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এরকম ভালো ভালো ক্লাস সামনে আরও পাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ।